প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল হাসান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবশেষে তফসিল কাটছে সংকট। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং একজন আমাদের সঙ্গে ভার্চুয়ালিও যুক্ত হবে। প্রথমে আমরা পরিচিত হব স্টুডিওতে যারা আছেন। আমার একেবারে ডানে রয়েছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর রয়েছেন যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারওয়ার তুষার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিওতে আজকের আলোচনায়। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ডক্টর মির্জা গালিব, সহকারী অধ্যাপক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। আপনাকেও আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে অংশগ্রহণ করার জন্য। আমরা একেবারেই শুরুতেই আজকে একটু অসীম ভাই আপনার কাছেই জিজ্ঞেস করি। আপনি নিশ্চয়ই জানেন যে রাত পোহালে যে দিনটি, সেখানে সন্ধ্যায় তফসিল ঘোষণা হতে যাচ্ছে অবশেষে, এবং ইতিমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন সিইসি সহ নির্বাচন কমিশনাররা, এবং সেখানে বোঝাই যাচ্ছে এবং ঘোষণাই দেওয়া হয়েছে যে আগামীকাল সন্ধ্যা 6টায় এই তফসিলটি ঘোষণা করা হবে। শুরু থেকেই নির্বাচন নিয়ে, একেবারে শুরু থেকে নির্বাচন নিয়ে মাঠে দাবিতে ছিল যে দলটি, সেটি বিএনপি, যে সময় মতো নির্বাচন দেওয়া হবে কিনা সেটি নিয়ে শঙ্কাও ছিল বিভিন্ন সময়। তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন হবে কি নিয়ে, এ নিয়ে একটি সংকট, মানে তফসিল ঘোষণা কবে হবে। এখন সার্বিক প্রেক্ষিতে তফসিল হয়েই যাচ্ছে ধরে নিচ্ছি, সংকট কেটে যাচ্ছে কিনা আপাতত। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক সারওয়ার তুষার এবং ডক্টর মির্জা গালিব, দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে একটা কথা বলি যে শঙ্কা সবসময় থেকেই থাকে। আমরা শঙ্কা সাপদ সংকুল অরণ্যে যেমন আমরা সবসময় বিপদ সংকুল ছিলাম আমরা, কারণ গণতন্ত্র বিভিন্ন সময় বারবার হোঁচট খেয়েছে, তার ব্যতিক্রম কিন্তু এখনো হয়নি। আমরা যে জিনিসটা আশা করেছিলাম, আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা আশা করেছিলাম, যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে, মানে রিজনেবল একটা টাইম যেটা, তার মধ্যে একটা নির্বাচন হওয়া উচিত ছিল। তার কারণটা হলো, মূল কথাটা হচ্ছে যে দেখেন, জুলাই আগস্টের চেতনা, স্পিরিট, যা কিছুই বলেন না কেন, মানুষ কিন্তু আন্দোলন করেছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, নির্বাচনের জন্য। তিনবার বঞ্চিত হয়েছে মানুষরা, ভোটাররা ভোট দিতে পারেননি। সে জায়গায় থেকে সবার একটা প্রত্যাশা ছিল যে ভোটটা তাড়াতাড়ি হবে। মাঝখান থেকে সরকার যে কালক্ষেপণ করেছেন সংস্কারের কথা, দেখেন সংস্কার নিয়ে কিন্তু এখন আর কোনো কথা নেই। সংস্কার আদৌ হবে কি হবে না, সংস্কারের আইনি ভিত্তির কথা বলা হয়েছে, পার্লামেন্টে যাবে, না হলে আইন পাশ হয়ে যাবে অটোমেটিক, অনেকগুলো বিষয় আছে যেটাকে নিয়ে কিন্তু সাধারণ মানুষের খুব একটা উৎসাহ, আবার উদ্বেগ বা উৎকণ্ঠা আমি এখন আর মানে পরিলক্ষিত হচ্ছে না। এটা হচ্ছে যে বাস্তবতাটা। তো এই বাস্তবতার নিরিখে আজকে এতটা মাস পরে যে নির্বাচনের শিডিউল হবে আগামীকাল তো হ্যাঁ, এখনও তো আপনার আগামীকালই, হ্যাঁ, শিডিউল ঘোষণা হওয়ার পরেও কিন্তু অনেক নির্বাচন হয়নি এদেশে, নির্বাচন পিছিয়েছে। এমনকি 2006 সালে যে নির্বাচনের শিডিউল হয়েছিল প্রথম একবার, সেটা আপনার পরিত্যক্ত হয়েছে। 2007 সালে হয়েছিল একবার, সেটাও পরিত্যক্ত হয়েছে, এবং সেটা গিয়ে 2008 সালের ডিসেম্বরে আপনার নির্বাচন হয়েছে। এবারও শঙ্কা দেখেন কিনা এরকম কোন? সবসময় শঙ্কা থেকেই থাকবে। মানে এবারে শঙ্কার পেছনে কারণটা কি? আসলে শঙ্কার পেছনের অনেকগুলো কারণ থাকতে পারে। আমি একটা জিনিস বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপক উন্নয়ন হয়েছে, আমি এই কথাটা বলবো না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে বেশি সময় লাগে না। কোনো কোয়ার্টার যারা মনে করেন যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যদি কেউ জড়িত থাকেন, তারা চাইলেই কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারেন। সেটার জন্য সরকার কতটুকু প্রস্তুত আমরা জানি না। অন্তত একটা বিষয় আমি বারবার বলে এসেছি, যে অবৈধ অস্ত্র উদ্ধার কতগুলো হয়েছে আমরা জানি না। থানা লুটপাট হয়েছে, এসএসএফের অস্ত্র আপনার লুট হয়েছে, উদ্ধার হয়েছে কিনা আমরা জানি না। বৈধ অস্ত্র 2009 সালের পর থেকে ফেসিস্টের সময় একেবারে ওয়ার্ড শ্রমিক লীগ, যুবলীগ, হকার লীগ, অনেক সংগঠন, তারাও আপনার অস্ত্র পেয়েছে, বৈধ অস্ত্র পেয়েছে। সেগুলো জমা দিতে বলা হয়েছে। সংখ্যায় কতজন জমা দিয়েছেন তা আমরা জানি না। বৈধ অস্ত্রগুলো যদি জমা দেয়া না হয়, 2009 সালের পরবর্তীতে ইস্যু করা, সেগুলো এক পর্যায়ে জমা না হলে অবৈধ হয়ে যাবে। তাহলে সেই সংখ্যাটা কতটুকু? এখন যদি আমি একটা দেখি যে একটা বড় সংখ্যক অস্ত্র আপনার মনে করেন যে বাইরে রয়ে গেছে, তারপর যখন নির্বাচনটা হয়, নির্বাচনের সময় কালো টাকা, অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, সমস্ত কিছু মিলিয়ে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করা কোনো বিষয় না। কার্যত দৃশ্যমান যদি কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে আমরা না দেখি,
এর বাইরে একটা বিষয় আছে যে পুলিশ প্রশাসন জনপ্রশাসন কতটুকু নিরপেক্ষ করতে পেরেছেন ওনারা, সংস্কার নিয়ে যত না কালক্ষেপণ করেছেন, তার থেকে বেশি যদি ওনারা এই জনপ্রশাসন সংস্কার এবং পুলিশ প্রশাসন সংস্কার এই কাজটা করতেন, অর্থাৎ এই নির্বাচনটাকে সামনে রেখে ওনাদের কিভাবে ঢেলে সাজানো দরকার ছিল, যতদূর সম্ভব নিরপেক্ষ কর্মকর্তা যারা আছেন তাদেরকে দিয়ে আপনার নির্বাচনী প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য সে ধরনের কোনো আমি পদক্ষেপ দেখিনি। তার মানে অসীম ভাই, আপনার বক্তব্যে এটুকু বলা যায় যে নির্বাচন তফসিল ঘোষণা হলে নির্বাচন হবে স্বাভাবিকভাবে, কিন্তু অতীতের প্রেক্ষাপট বলে যে এরকম বিভিন্ন সময় পেছে যায়। এবারের ক্ষেত্রে আপনি সবচেয়ে বড় উদ্বেগের জায়গা দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা আবারও এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমি একটু কেন আমি বলেছি একটু বলি, দেখেন একটু প্লিজ। আগস্ট পরবর্তী বাংলাদেশে সেনাবাহিনী কিন্তু মাঠে ছিল। সেনাবাহিনী যদি মাঠে না থাকতো তাহলে আপনার আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি কোন পর্যায়ে যেত, চরম অবনতি, এটা আপনার কল্পনা করা যায় না। এটা আমি বাস্তবভাবে বলতে পারি, মানে বাস্তবিকভাবে যে কেউ বিশ্বাস করেন এবং জনগণও মনে করেন। কিন্তু সেনাবাহিনী কতদিন থাকবেন, কথাটা কথা। একটা নির্বাচন হয়ে গেল, তারপরে কি হবে? নির্বাচন পর্যন্ত তো সেনা আইন শৃঙ্খলা বাহিনী না, সেটা থাকবেন। নির্বাচন কমিশন বলেছেন আপনার 90,000 ফোর্স, হ্যাঁ, এবং আরপিও সংশোধনী হয়েছে, সেখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার ভিতরে ঢুকেছে নির্বাচন কমিশন। না, এটা আগেও ছিল, এবার থাকবে আপনার 90,000 সশস্ত্র বাহিনীর সদস্য, 90,000 থাকবেন নির্বাচনকালীন সময়। হ্যাঁ, নির্বাচনকালীন সময় আগে ছিল, কিন্তু এবার যেটা যুক্ত হয়েছে আরপিও সংশোধনের মাধ্যমে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বলতে যেটা বোঝায় তার ভিতরে সশস্ত্র বাহিনীও থাকবে। এবার এটি যুক্ত করেছে আরপিও সংশোধনের মধ্য দিয়ে, কিন্তু নির্বাচনের সময় আমরা দেখেছি যে সব সময় সেনাবাহিনী কাজ করে, সেটা গেজেট দিয়ে করা হতো, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে করা হয়েছে, আইনের মাধ্যমে করা হয়েছে। আমি একটু মির্জা গালিব আপনার কাছে যেতে চাই। ডক্টর মির্জা গালিব, নাসিরউদ্দিন অসীম ভাইকে যে প্রশ্ন করেছিলাম ঠিক কাছাকাছি একটি প্রশ্নই আপনাকে করতে চাই, যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা নির্বাচন দিতে পারবে কিনা, নাকি তারা 5 বছর ক্ষমতায় থাকবে, নাকি আরও দীর্ঘমেয়াদী সময় থাকতে চায়, এত সময় কেন লাগবে, সংস্কার প্রক্রিয়া দেরি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে কথা হচ্ছিল যখন তখন প্রধান উপদেষ্টা এবং তার প্রেস উইং থেকেও বারবার বলা হচ্ছিল যে সময় মতো নির্বাচন হবে, এবং প্রথমে বলা হচ্ছিল জুন পর্যন্ত এবং পরবর্তীতে বলা হলো ফেব্রুয়ারিতে যে সময় দেওয়া হয়েছে সেই সময় হবে। সেই হিসাবে সময় মতোই তো তফসিল হতে যাচ্ছে। এটি কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা কিনা? এবং সঙ্গে আরেকটা প্রশ্ন, যদি সবচেয়ে বড় পরীক্ষা কিংবা এটি তার জন্য পরীক্ষা হয়, তাহলে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যেমনটি অসীম ভাই বলছিলেন যে সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন আসার কোনো আশঙ্কা আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, এবং দর্শক যারা শুনতেছেন। দেখেন, গত জুলাই আগস্টে আমাদের যে গণ অভ্যুত্থান হইল, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই তো আমরা এই অন্তর্বর্তী সরকার পেয়েছি। অন্তর্বর্তী সরকার যখন আসলো তখন ক্রাইসিসের জায়গাটা ছিল যে অন্তর্বর্তী সরকার কিভাবে কাজ করবে, কতদিন থাকবে, কতদিন পরে ইলেকশন দিবে, এটা তো ডিফাইন্ড না, তাই না? এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল জিনিস, কারণ আমরা এমন একটা সিচুয়েশনে আসছি যেখানে আমাদের কোনো ভ্যালিড সরকার ছিল না, একটা অবৈধ সরকার ছিল। সেই সরকারের পতন হয়েছে, পতন হওয়ার পর এখন কি হবে এটা আপনি কোথাও খুঁজে পাবেন না, আমাদের এটা বিল্ড আপ করতে হবে। তো এরকম একটা সিচুয়েশনে যখন অন্তর্বর্তী সরকার আসলো, তারা একটা ওপেন সিলেবাস নিয়ে আসছে, এটা সত্য কথা। তারা কতদিন থাকবে এ ব্যাপারে আমাদের কোনো আলাপ আলোচনা হয় নাই, কবে নির্বাচন দিবে কোনো আলাপ আলোচনা হয় নাই, আমরা প্রিডিফাইন্ড ওয়েতে এটা শুরু করি নাই। তো এটা ছিল একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা ছিল যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও কনসেনসাস ছিল না। ধরেন বড় পলিটিক্যাল পার্টি যারা, আওয়ামী লীগ বাদ দিয়ে, যে নির্বাচন কতদিনের মধ্যে হবে। আমরা দেখছি যে বিএনপি খুব কুইক নির্বাচন চাইছে, জামাত ইসলাম এবং এনসিপি ইলেকশন প্রথমে খুব কুইক হওয়ার ব্যাপারে তারা ইন্টারেস্টেড ছিল না, তারপর একটা টাইম লাইনের দিকে আগায় গেছে। তো এই জায়গাগুলো ধোঁয়াশা তৈরি করছে। এই ধোঁয়াশার মধ্যে আমরা যদি অন্তর্বর্তী সরকারকে দেখি, ডক্টর ইউনূসকে দেখি, ওনার কিন্তু খুব প্রিসাইসলি বলছেন যে এই বছরের জুন হলো ওনাদের ম্যাক্সিমাম টাইম, তাই না? এবং আমরা নট ফর এ সিঙ্গেল সেকেন্ড কখনো আপনি দেখেন নাই যে সরকারের মধ্য থেকে কেউ কখনো এই জুনের ডেডলাইন ক্রস করার জন্য কোনো স্টেপ গ্রহণ করছে, আমরা কোথাও দেখি নাই। বিএনপির দিক থেকে অলওয়েজ একটা অনাস্থা ছিল, তারা বিশ্বাস করে উঠতে পারে নাই যে নির্বাচন হবে কিনা, জুনে হবে কিনা। কিন্তু আমি যদি একটা থার্ড পার্টি অ্যাঙ্গেল থেকে দেখি, নাগরিক হিসেবে অবজার্ভ করার চেষ্টা করি, আমার মনে কখনোই 1 সেকেন্ডের জন্য আমি অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো কিছু দেখি নাই যেখানে মনে হয়েছে তারা জুনের বিয়ন্ডে যাইতে চান। তাদের মধ্যে শুধু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল, সেটা হলো যে এনসিপির রাজনীতির সাথে জড়িত এরকম কয়েকজন আপনার মন্ত্রণালয় ছিলেন, এটা একমাত্র কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। কিন্তু সেখানে যখন এনসিপির রাজনীতি হয়েছে, নাহিদ সেখান থেকে পদত্যাগ করে চলে আসছেন, আজকে আপনার আসিফ এবং মাহফুজ পদত্যাগ করার মধ্য দিয়ে আমরা বলতে পারি যে এই সরকার মোটামুটি এখন একটা তত্ত্বাবধায়ক সরকার হয়ে গেল। এতদিন অন্তর্বর্তী সরকারের ফরম্যাটে ছিল, এখন রাজনৈতিক
অ্যাফিলিয়েটেড লোক যারা নির্বাচন করবে তারা পদত্যাগের মধ্য দিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে গেলাম, এখন তফসিল ঘোষণা করবে এবং আমরা নির্বাচনের দিকে যাব। তো এই জায়গা থেকে আমি মনে করি অন্তর্বর্তী সরকার ভেরি অনেস্ট টু দেয়ার ওয়ার্ডস, এবং আমরা কোথাও প্রশ্ন তোলার জায়গা পাই না। আচ্ছা, ছোট্ট করে আরেকটা ব্যাপার একটু যদি বলতেন, যে আমরা এর আগে পর্যন্ত দেখেছি যে গণভোট ইস্যুতে একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি বলে দিল যে কি কি প্রশ্ন থাকবে এবং কিভাবে গণভোট হবে, এবং নির্বাচনের দিনে সে গণভোট হবে। যদিও এই গণভোটের নোট অফ ডিসেন্ট থাকা না থাকার বিষয়ে বিএনপির যেমন আপত্তি আছে, 5 দাবি নিয়ে 8 দলও রাজপথে আছে, এরকম একটি প্রেক্ষাপটে গণভোট ইস্যুতে সরকারের সিদ্ধান্তই তো অনুযায়ী হচ্ছে নাকি, এখানে কোনো আশঙ্কার কোনো জায়গা দেখেন? যেহেতু ওই দেখেন, সনদ, জুলাই সনদ এবং গণভোট নিয়ে আমরা দেখছি যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে। বিএনপি এখানে অনেকগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট দিচ্ছে, যে জায়গা থেকে তারা চাইতেছিল যে জুলাই সনদে তাদের আপত্তির জায়গাগুলো আসবে না। জামাত এখানে চাইছে যে গণভোট হচ্ছে আপনার আগে হোক, জাতীয় নির্বাচনের সাথে একসাথে না হোক। এনসিপি একসময় চাইছে হইল যে একটা গণপরিষদ হোক, যেখানে আমরা নতুন করে কনস্টিটিউশন করব, এবং জুলাই সনদ বাস্তবায়নের যে লিগাল ফ্রেমওয়ার্ক সেটা যেন আসুক। তো সরকার যেটা করছে, সরকার কারো কথায় 100% শুনে নাই, তারা তাদের মতো করে একটা ফাইনাল স্ট্রাকচার দিচ্ছে, এবং সেই ফাইনাল স্ট্রাকচারে আপনার নির্বাচন এবং গণভোট একসাথে হবে। জুলাই সনদ, নোট অফ ডিসেন্টকে তারা উপেক্ষা করেই ভোটে দিচ্ছে। এবং আপনি ইন্টারেস্টিংলি খেয়াল করবেন যে জুলাই সনদের ব্যাপারে এবং এই ফ্রেমওয়ার্কের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের কিছুটা আশঙ্কা আছে, অনাস্থা আছে, কিন্তু তারা কেউই কিন্তু এটাকে এজেন্ডা করে নাই। যেমন ধরেন যে জামাত সহ তাদের যেই 8 দল আছে, তারা আপনার নিম্নকক্ষে পিয়ার চাইছে। নিম্নকক্ষে পিয়ার তো আমাদের জুলাই সনদে নাই, কিন্তু দেখেন এটাকে এজেন্ডা করে। তার মানে আমরা ধরে নিতে পারি, ডক্টর মির্জা গালিব, আমরা এটা ধরে নিতে পারি যে আসলে এই ইস্যুতে দুই রাজনৈতিক দল বা বড় দুই রাজনৈতিক শিবির তারা আসলে বড় ধরনের জটিলতায় যাবে না, এরকম বাস্তবতা এখন আস্তে আস্তে নির্বাচনের পথেই হাঁটবে। এক্স্যাক্টলি, আমার বোধ হয় যে তারাই গণভোট মেনে নিচ্ছে এবং জুলাই সনদের যে ফ্রেমওয়ার্ক এটা অনিচ্ছা সত্ত্বেও তারা মেনে নিচ্ছে, এবং আমরা নির্বাচনের দিকে আপনার কাছে আরো কিছু বিষয় জানতে চাবো, কিন্তু তার আগে আমরা একটু সারোয়ার তুষারের কাছে হয়ে আসি। সারোয়ার তুষার, আপনার কাছেও প্রথমে একটু ছোট্ট করে এটি বলবেন যে দুজনের কাছেই তো বক্তব্য শুনলাম, তাতে কাছাকাছি আবার কিছু জায়গায় ব্যতিক্রমে জায়গায় আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও আমরা শুনছি যে কিছুটা উন্নতি হয়েছে। আসলে সব মিলিয়ে নির্বাচনের পথে যে বাংলাদেশ, আপনি কোনো সংশয় দেখেন কিনা, সংকট আপাতত কাটছে কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা। নির্বাচন নিয়ে যেটা মির্জা গালিব সাহেব বলেছেন, আমি এটা একটু রিপিট করি। একটা সেকেন্ডের জন্য কখনোই অনিশ্চয়তা তৈরি হয় নাই, কিন্তু একটা অনিশ্চয়তা আছে এরকম একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং এটা করার একটা ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে যে নির্বাচন হবে না, নির্বাচন হবে না। কিন্তু মানুষের ভিতরে একটা শঙ্কা বা একটা জনমন, এটা কারণ হচ্ছে এটা নিয়ে যে মিডিয়া ডিসকোর্স এবং এটা নিয়ে যে আপনার যে আলোচনাগুলো হয়েছে, এইটার একটা অভিঘাত মানুষের মধ্যে পড়েছে। কিন্তু নির্বাচন নিয়ে একটা সেকেন্ডের জন্য কখনোই কোনো অনিশ্চয়তা ছিল না। তাহলে রাজনৈতিক দলগুলো এই আলোচনাটা করেছে, হ্যাঁ, এই আলোচনাটা কেন করেছে সেটা আমি বলছি। কিন্তু এই আলোচনাটা করার কারণেই আপনার এই যেটা হয়েছে যে অনেক দলের চেয়েছে যে এই সরকার সংস্কার না করুক, তারা সংস্কার করবে এসে। ফলে যখনই আপনি সংস্কারের আলোচনাটা আগালেই বলা হয়েছে যে এটা নির্বাচনকে আসলে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। কিন্তু আমরা কিন্তু কনসিস্টেন্টলি একটা কথা বলেছি যে বাংলাদেশে নির্বাচন ছাড়া অন্য কোনো রোডম্যাপ নাই। নির্বাচনই হবে বাংলাদেশে, অন্য কোনো কিছু হবে না। আপনার নির্বাচন ছাড়া যারা ক্ষমতায় থাকতে চায় তারা কতদিন ক্ষমতায় থাকতে পারবে, কোন ধরনের সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবে, তার একটা হিসাব আমাদের আছে, সেই 80 দশক থেকে আছে। এবং আমরা সর্বশেষ 1-11-ও দেখেছি এই ধরনের 1-11 মার্কা সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারে, আমাদের তো চোখের সামনে এইসব অভিজ্ঞতা আছে। ফলে নির্বাচন নিয়ে কখনোই কোনো অনিশ্চয়তা কিন্তু ছিল না। কিন্তু এটা আলোচনাটা এমনভাবে সামনে হাজির করা হয়েছে, আপনি দেখবেন যে টকশোর আলোচনাগুলো একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং নির্বাচন নিয়ে শঙ্কা, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, নির্বাচন নিয়ে নীল নকশা, আপনি যদি শুধু শিরোনামগুলো দেখেন, এটাই এমন একটা ইমপ্রেশন তৈরি করেছে যে নির্বাচন আসলে বাংলাদেশ হচ্ছে না। ফলে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কথা বলতে বিধায় তো টকশো থেকে এরকম সাবজেক্ট দেওয়া হয়েছে। সবটা মিলিয়ে বলছি, আমি টকশোকে দোষ দিচ্ছি না, আমি বলছি এটা ছিল আমাদের পরিস্থিতি। এই পরিস্থিতির কারণেই আপনার সংস্কার নিয়ে আপনার মাঝখানে যে ডেডলক সেটা হয়েছে আর কি। সংস্কার করার এই সরকারের ম্যান্ডেট নাই, এই সমস্ত প্রশ্ন করা হয়েছে। কিন্তু এই সরকার তো পলিটিক্যাল কনসেনসাসের সরকার এবং জনগণের সমর্থন আছে এই সরকার, এমনকি আদালতের পর্যবেক্ষণ আছে যে এই সরকারের ক্যারেক্টারটা কি। তারা বলেছিল যে এটা 106 যেমন, এর পাশাপাশি এটা জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার, এটা কিন্তু আদালতের মন্তব্য। ফলে নির্বাচন নিয়ে কখনো কোনো শঙ্কা ছিল না, এখনও নাই। এখন তো আরও অবভিয়াসলি নাই, কারণ আগামীকালকে মোস্ট প্রবাবলি তফসিল হয়ে যাচ্ছে, নির্বাচন হবে বাংলাদেশ অবশ্যই। কিন্তু এখন কথা হচ্ছে এটা কি ধরনের নির্বাচন হবে, এইটা নিয়ে আপনার এখন বেশি মনোযোগ দেওয়া দরকার। প্রধান উপদেষ্টা বলছে ইতিহাসের সেরা নির্বাচন, উনি অনেকগুলো মন্তব্য করেছেন, ইতিহাসের সেরা নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন, দেশ রক্ষার নির্বাচন, শ্রেষ্ঠ নির্বাচন, অনেকগুলো কথা বলেছে। এখন এটার আমাদের রেসপন্সটা হচ্ছে আপনি শ্রেষ্ঠ নির্বাচন দরকার নাই, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে বাংলাদেশে। 1 2 নম্বর হচ্ছে যে উনি দেশ রক্ষা নির্বাচন করবেন, নির্বাচনকে আগে রক্ষা করতে হবে।
নির্বাচনকে রক্ষা করতে হবে মানে হচ্ছে যে ধরনের সহিংসতার একটা আলামত টের পাওয়া যাচ্ছে বিভিন্ন আসনে। আপনি দেখতে পাচ্ছেন যে একটা তো বিএনপির বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে তাদের নিজস্ব অন্তর্কন্দল আছে, যেটা এখন প্রকাশ্য। পাশাপাশি যেখানে তারা জোট সঙ্গীকে দিচ্ছে বা দেবে বলে একটা ইঙ্গিত দিয়েছে, সেখানে তাদের উপর হামলা হচ্ছে। তানিয়া রবের আসনে হামলা হয়েছে, ফুয়াদ ভাইকে অপদস্থ করা হয়েছে। আমার আসনে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, আমাদের ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, আমাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। তারপর আমাদের সভা সমাবেশে যারা আসে তাদেরকে টার্গেট করে করে ঘরে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে নির্বাচনের পরে দেখে নেওয়া হবে। এরকম বিভিন্ন আসনে। আবার পাবনায় আপনি দেখেছেন যে মোটামুটি অস্ত্রের মহড়াই আমরা দেখলাম, যদিও সেটা জামায়াত ইসলামের দিকেই অভিযোগটা গেছে, যে পরবর্তীতে গোয়েন্দারাও একই রিপোর্ট দিয়েছে। ফলে একটা সহিংসতার আলামত টের পাওয়া যাচ্ছে। এইটা সরকার কিভাবে মোকাবেলা করবে? নির্বাচনে সহিংসতা হয়, মানে এর আগেও হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু আমরা এখনো পর্যন্ত সরকারে দেখি নাই। আপনার মনে থাকবে গত 15-20 দিন আগে গোয়েন্দারা একটা রিপোর্ট দিয়েছিল ইসিকে, যে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এটার পরে মানে ধরেন এটা কিন্তু খুব অ্যালার্মিং, কারণ নির্বাচনে 3 মাস আগে 67% ভোট কেন্দ্র, যদি 30% হতো, 25% হতো, এটা আমরা বুঝতাম যে ওকে বাংলাদেশের কনটেক্সট এটা। আচ্ছা, এই সহিংসতার এই জায়গা থেকে আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে আপনার কাছে প্রশ্ন আছে। স্পেসিফিকলি প্রশ্ন আছে যে আজকে দুজন উপদেষ্টা যে পদত্যাগ করলো, সেই জায়গা থেকে আসলে তারা কোন দলে অংশ নেবে বা আপনাদের দলে আসবে কিনা, কোন আসন থেকে নির্বাচন করবে, আরও কিছু বিষয়। কিন্তু প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকি বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি অবশেষে তফসিল কাটছে সংকট, আর এই বিষয়ে আলোচনার জন্য ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, সারওয়ার তুষার স্টুডিওতে রয়েছেন এবং এছাড়া মির্জা গালিব রয়েছেন ভার্চুয়ালি যুক্ত। আমি সারওয়ার তুষার আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম সেটি আরেকটু বলি। সেটি হচ্ছে যে আজকে আমরা দেখলাম যে অবশেষে সেই দুই উপদেষ্টা পদত্যাগ করলেন এবং প্রেস সচিব জানালেন যে তাদের পদত্যাগ মানে কার্যকর হবে যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে তার সঙ্গে থেকেই। অর্থাৎ যে আলোচনা ছিল সেই আলোচনা থেকে বলাই যায় যে তারা সরে গেল। এখন যেটি মির্জা গালিবও বলছিলেন যে এখন এই সরকারটি তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিবে, যেহেতু এখানে রাজনৈতিক কেউ আর ওইভাবে কোনো দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদিও তারা ছিল না, কিন্তু যেহেতু তাদের অনেক বন্ধুবান্ধব দলে ছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ঢাকা 10 এবং যদি ঢাকা 10 আসনের কথা বলি এবং একই সঙ্গে যদি রামগঞ্জ যেটি লক্ষ্মীপুরের, ঢাকা 10 আসিফ মাহমুদ নির্বাচন করার কথা আগেই বলেছিলেন এবং রামগঞ্জ থেকে আমরা শুনছিলাম নির্বাচন করার কথা শুনছিলাম মাহফুজের। তো তারা দুজন আজকে পদত্যাগ করলো এবং এনসিপি আজকে যে 125 আসনের প্রার্থী ঘোষণা করলো, এই দুটি আসন ফাঁকা রেখেছে এনসিপি। তো আমরা কি ধরে নিতে পারি যে এরা এনসিপিতেই যোগ দিচ্ছে এবং এই দুই আসন থেকেই তারা নির্বাচন করছে? হ্যাঁ, এটা বলার আগে ওই লাস্ট যেটুকু যে আলোচনাটা করছে একটু শেষ করি। সেটা হচ্ছে যে এখন ওই রিপোর্টটা যেটা ইসির কাছে গোয়েন্দারা দিয়েছিলেন যে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, রিপোর্টে পরে 15-20 দিন কেটে গেছে। এখন আপনি কি 15-20 দিন পরে আজকে যদি আমরা আবার রিপোর্ট বা একটা জরিপ করি, তাহলে কি ওই ঝুঁকিপূর্ণের সংখ্যা কি কমলো পার্সেন্টেজ? সেরকম কোনো আলামত কিন্তু নাই, কারণ সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ নাই। সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকলে, যেটা আপনি বলছিলেন যে জনগণের মধ্যে তো একটা কনফিউশন আছে, এটা কিন্তু মানুষকে সবসময় মানে একটা ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করতে পারে, যে একটা হানাহানি হবে, মারামারি হবে। হ্যাঁ, ফলে সরকারের কাজ হচ্ছে যে প্রার্থীদের মধ্যে কনফিডেন্স তৈরি করা এবং বিশেষত ভোটারদের মধ্যে কনফিডেন্স তৈরি করা। সেই কাজে এখনও সরকার যথেষ্ট পরিমাণ অগ্রগতি দেখাতে পারছে না। দুই উপদেষ্টার প্রসঙ্গ, যেভাবে তাদেরকে রাজনৈতিক সংশ্লিষ্ট বলা হয়, এই বিচারে এই সরকারে এখনও অনেক রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন। যেমন ধরেন অ্যাটর্নি জেনারেল, তিনি তো অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় নির্বাচন করার কথা বলেছেন এবং নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন নিয়মিত। ফলে তিনি কবে পদত্যাগ করবেন এটা আমরা জানতে চাইতে পারি। তফসিল তো কালকে হবে। হ্যাঁ, মানে আইনত বাধা না থাকলেও, আইনের ব্যাপারটা আমি এই মুহূর্তে জানি না, হয় আইনগত বাধা না থাকলেও একটা নৈতিকতার প্রশ্নতা আছে যে আপনি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় বলেছেন যে আপনি নির্বাচন করবেন এবং কোন দল থেকে করবেন এটা মোটামুটি উনি বলেছেন, এবং আপনি নির্বাচনী প্রচারণায় একটা দলীয় বক্তব্য দিয়ে আসছেন। অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যেখানে তিনি কমপ্লিটলি দলীয় বক্তব্য দিচ্ছেন। ফলে আর বন্ধুবান্ধবের কথা যদি বলেন, এখানে বিএনপির সম্মানিত মহাসচিবের বন্ধুবান্ধব এই ক্যাবিনেটে এখন অন্তত 3 জন আছেন যারা ঘনিষ্ঠ বন্ধু, এবং তাদের মধ্যে একজন প্রকাশ্যে বলেছেন যে তিনি যখন ভাইস চ্যান্সেলর নিয়োগ দিচ্ছিলেন তখন তিনি লিস্ট চেয়েছেন বিএনপি মহাসচিবের কাছে। এটা নিয়ে কোনো কিন্তু আলোড়ন সৃষ্টি হয় নাই। তো যত দোষ নন্দ ঘোষের মতো যত দোষ আসিফ মাহমুদ ভুইয়ার হয়ে যায়। এখন আসিফ মাহমুদ আজকে যেটা 2 জন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা পদত্যাগ করার মধ্য দিয়ে যেটা পরিষ্কার হচ্ছে সেটা হলো তারা ইলেকশন করবেন। জি, আদারওয়াইজ তারা তো সরকারে থাকতেন। জি, আমরা অবশ্যই চাইবো যে তারা যেহেতু গণ অভ্যুত্থানের অগ্রণী সৈনিক, তারা আমাদের দলে আসবেন। আমরা তো 125টা আসনে মনোনয়ন দিয়েছি, পর্যায়ক্রমে আরও আসনে দেওয়া হবে, এবং তারা তো এখনও ডিক্লেয়ার করেন নাই, বলেন নাই। আমরা শুনেছি নানাভাবে, তারা কেউ ঢাকা 10 কিংবা মাহফুজের ক্ষেত্রে লক্ষ্মীপুর, এগুলো আমরা শুনেছি, কিন্তু তারা এখনও কিন্তু নিজেরা আনুষ্ঠানিকভাবে বলেন নাই।
যে আমি ঢাকার অমুক আসন থেকে করবো কিংবা লক্ষ্মীপুর অমুক আসন থেকে করবো। আমাদের এগুলো ফাঁকা রাখার পেছনে তাদের এটার আপনি বলতে পারেন সম্পর্ক আছে আবার সম্পর্ক নাইও, এটা আমাদের নিজস্ব। যেমন বিএনপিরও এরকম কিন্তু হচ্ছিল যে যখন ওই প্রথম দিকে আসনগুলো ফাঁকা ছিল, ফলে এটার সাথে সবাই ইকুয়েশন মিলাচ্ছিল যে এখানে এনসিপির অমুক অমুককে দেবে। এটা দেখতে মনে হয় আরো একটু সময় দিতে হবে, একটু সময় লাগবে আরো মোটামুটি। আপনি যে বিষয়টি কথা বলছিলেন আমি এটা একটু অসীম ভাই আপনার কাছে একটু জানতেই চাই। আপনি যেহেতু আইন অঙ্গনের লোক, একটু আগে সারওয়ার তুষার বলছিলেন যে অ্যাটর্নি জেনারেল তিনি নির্বাচনী ক্যাম্পেইন করছেন এবং তিনি নির্বাচন করার একটা ইচ্ছাও পোষণ করেছেন আমরা যতটুকু জানি। সেক্ষেত্রে তিনি কবে পদত্যাগ করবেন জানেন কিনা, না আপনার বা করবেন কি? আমি যেটুকু বুঝি একটা না, উনি ইঙ্গিত দিয়েছেন। জি, উনি ইঙ্গিত দিয়েছেন যে আপনার নির্বাচনী তফসিল যখন হবে, মনোনয়নপত্র যখন আপনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তিনি প্রাপ্ত হবেন, তখন তিনি পদত্যাগ করবেন। ওনার পদত্যাগের বাধ্যবাধকতা নেই আপনার আইনগত কোনো, মানে যদি নির্বাচন করে সেক্ষেত্রেও নেই? না, বাধ্যবাধকতা নেই আইনি কোথাও কোনো আপনার বাধা নেই। উপদেষ্টাদেরও তো ছিল না আইনগত কোনো বাধ্যবাধকতা, না, নৈতিকতার প্রশ্ন কিনা? না, উপদেষ্টাদের আছেন, উপদেষ্টাদের আছেন, যেমন যারা মন্ত্রী থাকেন তাদের যেটা যেমন আগে ছিল। আমি একটা কথা বলি, যেমন এর আগে যে যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন বাতিল হয়ে যায়, জি, তখন যে বিষয়টা আসে সেটা হলো আপনার যে সরকার থাকে সেটাই মনে করেন যে কন্টিনিউ করে। জি, সেখানে তো এরকম কোনো নিয়ম নাই যে মন্ত্রীরা পদত্যাগ করবে, না, সেরকম নেই। কিন্তু এখন তো স্পিডটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, স্পিড ডিফারেন্ট, নৈতিকতার একটা বিষয় আছে। কথাটা হচ্ছে যে মনে করেন অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু অনেক আগ থেকে রাজনীতিটা করেন। হ্যাঁ, আইনজীবীরা সবাই রাজনীতি করুন না, কোনো আইন বিষয়ক সম্পাদক, উনি মানবাধিকার মানবাধিকার বিষয়, উনি দলের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। মানবাধিকার সম্পাদকের পদ থেকে, অর্থাৎ বিএনপির যে দলীয় পজিশন যেটা, সেই পজিশন থেকে তিনি পদত্যাগ করেছেন অনেক আগেই, অ্যাটর্নি জেনারেল হবার আগেই করেছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে নৈতিকতার যে বিষয়টা আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার কতটুকু এই আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কি আপনার অফিসটাকে ইউজ করছেন কিনা, সেটা হলো বড় কথা। আপনি যখন গণসংযোগ করছেন তখন কি আপনি ক্ষমতার প্রভাব খাটাচ্ছেন কিনা, সেটা হচ্ছে যে অফিস ইউজ করছেন কিনা, অ্যাবিউজ করছেন না, এই সমস্ত বিষয় আছে। তো এই সমস্ত কথাবার্তা বলতে গেলে তো অনেক কথাই বলা যাবে। অনেক উপদেষ্টাদেরকে নিয়েও কিন্তু যারা উপদেষ্টা নির্বাচন করতে চেয়েছেন, অনুদান দিয়েছেন, বিভিন্ন বিষয় এসছে, কথা আসছে। তো এটাতে আসলে মনে করেন যে আমি খুব একটা বেশি কিছু দেখতে পাই না, কারণ এটা হওয়ার হামেশা আমাদের দেশে হয়েই এসছে। আমার আমি সারওয়ার তুষার একটা কথা বলেন, ভিসি নিয়োগের ক্ষেত্রে আপনার যে উপদেষ্টা জিজ্ঞেস করেছেন যে আপনাদের কোনো লিস্ট আছে কিনা। দেখেন, ওই আগে ছিল যে পৃথিবী দুভাগে বিভক্ত, শাসক আর শোষিত। আগে ছিল বিএনপি আর আওয়ামী লীগ। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক সাদা দল আর নীল দল। এখন কি বিএনপি আর জামাত? সুপ্রিম কোর্টে মনে করেন যে আইনজীবীদের মধ্যে আইনজীবী ফোরাম আর ওই যে আওয়ামী লীগের আইনজীবী পরিষদ, এরকম ছিল। এর বাইরে কিন্তু খুব একটা বেশি কিছু নেই। তো আপনি যাকেই দেবেন না কেন, মানে যারা ক্যাপেবল, তাদের একটা জিনিসটা কি হয়, একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়া, পিএইচডি কিংবা আপনি মনে করেন যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেই আপনি মনে করেন যে প্রশাসনিক কাজটা চালাতে পারবেন, তা না। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি লাগে, কোয়ালিটি লাগে। যেমন একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কিংবা সিইও হতে যেরকম লাগে, সে ধরনের আপনার একটা আলাদা বৈশিষ্ট্য থাকতে হয়। তো সেদিক থেকে যাদের মনে করেন যে একটা সাপোর্ট আছে কলিগদের মধ্যে, তারাই কিন্তু সেটা সমন্বয় করে চালাতে পারেন। সে কারণে হয়তো বা উপদেষ্টা জানতে চেয়েছেন, বা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আমি সেটা জানি না, বাট কিভাবে হয় এই কথাটা আমি বললাম। সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম এরশাদ সাহেবের সময়, তিনবার আপনার উপাচার্য প্যানেলে প্রথম হয়েছিলেন। আচ্ছা, ওনাকে কিন্তু কখনো নিয়োগ দেওয়া হয়নি, উপাচার্য করা হয়নি, তাই না? সেজন্যে বললাম যে এই কিছু কিছু নিয়োগ আছে, কিভাবে যে হয় এটা সাধারণ মানুষ জানে না, হয়তো বা মনে করে যে এটা বোধহয় অন্যায় করা হয়েছে ওনাকে না দিয়ে। কিন্তু এটা কেন করা হয়, এটা যারা আপনার ওই বিচরণটা মাঠে আছে তারা বুঝতে পারবেন, বলতে পারবেন। আমরা অসীম ভাই আপনার কাছে আবার একটু আসবো। আমরা একটু মির্জা গালিবের কাছে একটু ছোট্ট করে একটু ঘুরে আসি। ডক্টর মির্জা গালিব, আপনার কাছে, আপনি যদিও জামাতকে সরাসরি রিপ্রেজেন্ট করেন না, তারপর আমরা অনেক কিছু তথ্য আপনার কাছে জামাতের অনেক বক্তব্যের ব্যাখ্যাও পাই এবং অনেক সময় কিছু ধারণাও পাই। সেই জায়গা থেকে একটু জানতে চাই যে নির্বাচনের তফসিল হয়ে যাচ্ছে, কিন্তু জামাত সেই শুরুতে যে একটা তালিকা করেছিল, তারপরে আমরা কোনো চূড়ান্ত তালিকা দেখিনি। মাঝে মাঝে দুই একটা চমক শোনা যায়। কখনো শোনা যায় যে খুলনা থেকে নির্বাচন করবেন একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি, কোনো নারী নির্বাচন করবে কিনা, সাদিক কায়ে নির্বাচন করবে কিনা, এই সংক্রান্ত কোনো তথ্য আপনার কাছে আছে কিনা?
জামাত তো প্রাথমিকভাবে আপনার বহু আগেই, আমার বোধহয় প্রায় 6 মাসের উপরে হবে, যে তারা বিভিন্ন আসনে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করছেন, এবং এইটা প্রাইমারি একটা লিস্ট। তার মানে এটা ডাইনামিকভাবে চেঞ্জ হইতেছে, বিভিন্ন জায়গায় হয়তো একজনের পরিবর্তে তারা আরেকজনকে দিচ্ছে। আপনারা সংবাদে আমরা বিভিন্ন সময় দেখছি যে এককভাবে ধরেন কোনো একটা আসনের প্রার্থী পরিবর্তন হয়েছে। তো আমার বোধ হয় যে এখনও যে আলাপ আলোচনাগুলো যে সাদিক কায়েম ইলেকশন করবে কিনা, আরও কোনো উইমেন ক্যান্ডিডেট এখানে আসবে কিনা, আমার বোধ হয় যে নির্বাচনের তফসিল ঘোষণা হইলে পরে খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখব যে সকল রাজনৈতিক দলই সকল জায়গায় আপনার এটাকে ফাইনাল করে ফেলতেছে। তো আমার বোধ হয় জাস্ট ইন এ উইক অর টু আমরা র্যাপিড ডেভেলপমেন্ট দেখব সকল রাজনৈতিক দলের দিক থেকে। আরেকটা বিষয় একটু আপনি যদি এই সঙ্গেই যদি বলতেন যে এই যে ধরেন আমি খুলনার যে একজন হিন্দু সম্প্রদায়ের কথা বললাম, যেটি দলের আমির সম্ভবত জানিয়েছেন বা অন্য জায়গা থেকে আমরা জানিয়েছি তিনি নির্বাচন করবে, যেহেতু জামাত 8 দলের সঙ্গে একটা নেক্সাস বলি কিংবা একটা জোট বলি একসঙ্গে নির্বাচন করছে, সেক্ষেত্রে 8 দলের ভিতরে 5টা বা 6টা দলই হচ্ছে ইসলামিক দল। তো সে দলগুলো যদি একক প্রার্থী থাকে, তারাও কি এখানে কোনো কনফ্লিক্ট তৈরি হতে পারে কিনা? দেখেন, জামাত একটা ইসলামিক দল, এবং জামাত যাদের সাথে জোট করতেছে তাদের মধ্যে ইসলামিক দলও আছে, বাইরের দলও আছে, সবাইকে মিলে তারা একটা রাজনৈতিক জোটের জায়গায় যাচ্ছে। তো এখন আপনি খুব সম্ভবত প্রশ্নটা 2 জায়গা থেকে আসতেছে। একটা হলো যে জোটের রাজনীতিতে যখন যাচ্ছে তখন তো অন্যান্য দলগুলোর সাথে একটা আসন ভাগাভাগি হবে, তাই না? তাদের সাথে আলাপ আলোচনা হবে। তো এটা আমরা যখন ধরেন যে অন্যান্য দলগুলো তাদের ক্যান্ডিডেট দিবে, জোট আলাপ আলোচনা করবে, তখন আমরা দেখবো যে কোন জায়গায় কতখানি কম্প্রোমাইজ হইতেছে। এবং এটা সবসময় আমরা দেখি যে ধরেন একটা রাজনৈতিক দল অনেক বেশি আসন চায়, তারপর আলাপ আলোচনা করে সেটা একটা রিজনেবল জায়গায় আসে, তো তাদের একটা কম্প্রোমাইজের মধ্যে দিয়ে যাইতে হবে। আর আরেকটা হচ্ছে যে জামাত যেহেতু একটা ইসলামিক দল, তার দলের ফ্রেমওয়ার্কের মধ্যে আপনার যারা মুসলমান না, ইসলাম ধর্মের বাইরের, তাদেরকে দলের ফ্রেমওয়ার্কের মধ্যে ইনকর্পোরেট করার জায়গাটা অল্প। যে জামাতের মেইন স্ট্রিম জায়গাতে আপনি তাদেরকে ইনকর্পোরেট করতে পারবেন না, যেহেতু জামাতের পলিটিক্যাল যে সমস্ত প্রিরিকুইজিট কোয়ালিটি আছে তার মধ্যে ইসলাম প্র্যাকটিস করা, ইসলামের উপর ঈমান আনা, বিশ্বাস রাখা, এটা একটা প্রিরিকুইজিট। কিন্তু জামাত একটা পলিটিক্যাল মডেলের দিকে যাইতেছে, সেটা হলো যে আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্রে তো সকল ধরনের লোক আছে, এখানে শুধু মুসলমানরা তো বসবাস করে না, তাই না? অন্যান্য ধর্মের লোক আছে। তো আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন তখন তো তাদেরকে সাথে নিয়ে করবেন। আপনি তো এই কথা বলবেন না যে আমি সরকারি চাকরিতে কোনো নন মুসলিমকে আসতে দিব না, তাই না? আপনি তো এই কথা বলবেন না যে আমি সরকারের সচিব কোনো নন মুসলিমকে করব না। তো জামাত একটা ইনক্লুসিভ ফরম্যাটের দিকে যাইতেছে, যেখানে তারা নির্বাচনের মনোনয়ন দেওয়ার জায়গাতে আপনার অন্যান্য ধর্মের লোকদেরকে পার্টির মধ্যে ইনকর্পোরেট না করলেও রাজনীতিতে এবং সরকারে এই জায়গাতে তারা ইনকর্পোরেট করার চেষ্টা করতেছে। অনেক অনেক ধন্যবাদ। নতুন মডেল আমরা আলোচনা করছিলাম অবশেষে তফসিল কাটছে সংকট, এই বিষয় নিয়ে আমি একটু নাসিরউদ্দিন অসীম ভাই আপনার কাছে একটা প্রশ্ন একটু রাখতে চাই। আজকে তারেক রহমান বলেছে যে আগামী নির্বাচনে দেশ রক্ষার জন্য বিএনপিকে জেতাতেই হবে, ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে, নো কম্প্রোমাইজ। বিএনপি কি এখন একটু মানে নির্বাচন যত আসছে একটু কি কম্পিটিশন হবে এরকম মনে হচ্ছে? কারণ শুরুর দিক থেকে আমাদের বিএনপির কথা শুনে, নেতাদের কর্মীদের কথা শুনে মনে হচ্ছিল, এমনকি সুশীল সমাজ প্রতিনিধিদের কথা শুনে মনে হচ্ছিল বিএনপি আপকামিং গভর্নমেন্ট, এবং তারা আসতেছে এই নির্বাচনে ব্যাপকভাবে বিজয়ী হয়ে। বিএনপি কি আগামী নির্বাচনকে একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে মনে করছে? যে কোনো নির্বাচনই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আপনার প্রতিদ্বন্দ্বীকে কখনো আন্ডারমাইন বিএনপি করেনি, সেটা আপনার গণতান্ত্রিক যে চর্চা তার সঙ্গে কিন্তু যায় না। আপনি তো আজকে বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আগামী নির্বাচনে দেশ রক্ষার জন্য বিএনপিকে ধানের শীষকে ভোট দিতে হবে। এর আগে কিন্তু, আজ থেকে অনেক আগে কিন্তু, আরও 7-8 মাস আগে বলেছেন যে আগামী নির্বাচনটা হবে সবচেয়ে কঠিন। আজকে আরেকটা কথা বলেছেন, হ্যাঁ আজকে আরও একটা কথা বলেছেন যে আপনার এই কথাটা একটু আমি আপনাকে একটু বলতে চাই যে অতীতে বিভিন্ন সময় দেশ যখন বিপদের সম্মুখীন হয়েছে একমাত্র বিএনপি সেখান থেকে দেশকে রক্ষা করেছে, এটার একটু ব্যাখ্যা যদি। এটা তো ঐতিহাসিকভাবে আপনি বিএনপি প্রতিষ্ঠার আগে থেকে বিএনপির প্রতিষ্ঠাতা যিনি জনাব মরহুম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা করেছিলেন, যখন রাজনৈতিক দলের নেতারা আপনার গা ঢাকা দিয়েছেন বা চলে গেছেন, সাহস করে কেউ এগিয়ে আসেননি, সে সময় তো একজন অখ্যাত মেজর আপনার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মানে জন্ম থেকে আমরা সেটা দেখছি। তারপরে আপনার 75 সালের পরবর্তীতে যে পটভূমিকা, যে একটা টালমাটাল অবস্থা, উত্তাল একটা দেশ, সেনাবাহিনীতে বিশৃঙ্খলা, সমস্ত কিছু মিলিয়ে মানে স্বাধীনতার সার্বভৌমত্ব তখন এক ধরনের হুমকির সম্মুখীন হয়ে গেছিল। গৃহযুদ্ধের মধ্যে আপনার দেশটা পড়ে গেছিল, পড়ে যাচ্ছিল, সেরকম একটা অবস্থার থেকে তিনি উদ্ধার করেছেন। আচ্ছা অসীম ভাই, আরেকটা প্রশ্ন পরবর্তীতে এসে আমি একটু কথাটা বলে নেই, শেষ করে নেই। 3.5 বছর দেশটা শাসন করেছেন একজন মানুষ, সততার সঙ্গে তিনি জীবনযাপন করেছেন। মাওলানা ভাসানী বলেছেন, যাই হোক লোকটা সৎ,
এই 3.5 বছরে তিনি কিন্তু বাংলাদেশ যে তলাবিহীন ঝুড়ি হেনরি কিসিঞ্জারের, সেটাকে সমৃদ্ধির বাংলাদেশ পরিণত করেছেন। সেই RMG সেক্টর বলেন, রেডিমেড গার্মেন্টস বলেন, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার তৈরি করা এবং আমাদের এখান থেকে যে আনএমপ্লয়মেন্ট যেটা, সেখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি তিনি ক্রিয়েট করেছেন। মানে কীভাবে করেছেন, এখান থেকে এই অল্প স্বল্প আপনার কারিগরি শিক্ষিত করেছেন, তাদেরকে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করেছিলেন উনি সমগ্র 19টা পুরনো জেলাতে। এই যে একজন মানুষের এই যে ভিশনারি আপনার এইগুলো পদক্ষেপগুলো, এটা খুব কম মানুষেরই ছিল। খাদ্যশস্য আপনার মনে করেন যে উদ্বৃত্ত রেখে 1 লাখ মেট্রিক টন 1980 সালে রপ্তানি হয়েছিল এই দেশ থেকে, যে দেশ 1974 সালে দুর্ভিক্ষের মুখে পড়েছিল। তো সেই ধরনের একটা মানুষ কি করেছেন। 1991 সালে বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন, কেউ কোনোদিন ভাবেনি যে বিএনপি ক্ষমতায় আসবে। তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা হয়েছিল 1990 সালে 91 নির্বাচনের আগে। আওয়ামী লীগ নেত্রী মানেন না, কারণ উনি জানতেন যে উনি ক্ষমতায় আসবেন। দিল্লির এয়ারপোর্টে বলেছিলেন যে বিএনপি 10টা সিট পাবে, বিএনপি 140টা সিট পেয়েছে, জামাতকে নিয়ে সরকার গঠন করেছে, সেটা ভিন্ন কথা। সেজন্য বলছি ইউনিক যা কিছু ছিল, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, গোল্ডেন এরা অফ, আমি কি বলবো, মানে সুশাসন 91 থেকে 96 সাল বিএনপির ছিল। একটা ছোট সব কিছু মিলিয়েই আমি বলছি যে বিএনপির অবদান সবসময় যে কোনো কিছুতেই ছিল। আমরা একদম শেষের দিকে আসছি, আপনি ছোট্ট করে একটু যদি বলেন যে নির্বাচনের তফসিল তো হয়ে যাচ্ছে, তারেক রহমান কবে ফিরবেন? আমি দেখুন, এটা উনি ব্যক্তিগতভাবে কয়েকদিন আগে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন, ওখানেই কিন্তু ওখানে সব ব্যাখ্যাটা যেটা তারপরে আবার আপডেট আছে, এরপরে যেটা হচ্ছে শিডিউল হলে উনি আসতে পারেন। আমি দেখেছি গত কয়েকদিন আগে, আমরা তো দলের অত হায়ারার্কির মধ্যে আমাদের ওই অবস্থান না, সো এই ধরনের মন্তব্য আমাদের করার মতো না, কিংবা আমরা জানলেও লোকজন বিশ্বাস করবে না। বিষয়টা হচ্ছে যে এরকম। একটা কথা শুধু বলি, তারেক রহমান সাহেব বলেছেন যে বিএনপিকে এই করতে হবে, এবং নির্বাচন নিয়ে আমি যে কথাটা বলেছিলাম, আমি বলেছিলাম সামগ্রিক রাষ্ট্রের অবস্থা। একটা রাজনৈতিক দল বলেন, পুলিশকে আমাদের পক্ষে কাজ করা হতে হবে, প্রশাসন আমাদের কথা শুনতে বাধ্য হবে। আমি আতঙ্কিত এবং আশঙ্কাটা ও জায়গাতেই যে একটা রাজনৈতিক দল এ ধরনের আপনার এইটা পায় কোথার থেকে, এবং এটা এক ধরনের হুমকি দেয়া, হুঙ্কার দেয়া, নির্বাচনকে আপনার প্রশ্নবিদ্ধ করা কিংবা ভয়ভীতি প্রদর্শনের, সেদিক থেকে মিলিয়ে বলতে পারে যে নির্বাচন বেশ কঠিন হবে। সে কারণে তারেক রহমান সাহেব বলেছেন যে দেশকে রক্ষা করতে হবে, যারা এ ধরনের কথাবার্তা বলেন তাদের হাতে দেশ নিরাপদ না। এই কারণে উনি বলেছেন যে বিএনপিকে প্রয়োজন। ওকে, ধন্যবাদ। আমরা সারোয়ার তুষার আপনার কাছে একটু ছোট করে জানতে চাই যে আমরা দেখলাম যে সম্প্রতি 3টি রাজনৈতিক দল এনসিপি সহ একটি নতুন জোট হয়েছে, এই জোট আরও বাড়বে কিনা, কিংবা এই জোট কোনো একক রাজনৈতিক দলে পরিণত হবে কিনা, একটু ছোট্ট করে। হ্যাঁ, জোট এটা শুধু নির্বাচনী জোট না, এটা আমরা ওই আত্মপ্রকাশের দিন বলেছি যে এটা হচ্ছে রাজনৈতিক জোট যারা সংস্কারকে নিয়ে কাজ করবে। কিন্তু হ্যাঁ, নির্বাচন তো আমরা একসাথে করব, এবং কোনোভাবে মার্জ করা যায় কিনা এই আলোচনাটা আমাদের গণ অধিকারের সাথেও ছিল, এখনও এখানেও হচ্ছে। নির্বাচনের আগে টাইমের একটা কনস্ট্রেন্ট আছে, এর মধ্যে এটা না পারা গেলেও আমরা একসাথে একটা মোর্চা আকারে ইলেকশন অংশ নেয়, এবং পরবর্তীতে আমাদের পথ চলার মধ্যে দিয়ে অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, এবং এখানে আরও দল যুক্ত হওয়ার আলোচনা চলছে, ফলে এটা আরও বড় হবে, এবং এই ক্ষেত্রে আমরা ওপেন আছি। গণতান্ত্রিক সংস্কার জোট নামকরণ করা হয়েছে যেন সবাইকে, এর মধ্যে বাম ডান সব ধরনের দল যারা মানে বাংলাদেশপন্থী যে শক্তিগুলো, তারা এখানে আসলে আমরা ওয়েলকাম। এবং আমরা চেয়েছি সবসময় যে, যেটা সবসময় একটা অস্বাস্থ্যকর বাংলাদেশের রাজনীতিতে, যে সবসময় বড় দুইটা পোলারাইজেশন হয়, এর মধ্যে বাকি সব দল বিলীন হয়ে যায়। এইটার থেকে বের করে আনাটা আমাদের একটা, ওই যে ভাই তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলছিলেন, ওনারা একটা খুব এক্সেলেন্ট প্রপোজিশন, কিন্তু বহুদলীয় গণতন্ত্র। তো এই বহুদলীয় গণতন্ত্রের জন্য এটা খুবই জরুরি, এবং এনসিপি এই আলাদা সেন্টারটা হওয়ার জন্যই রাজনীতি করতে চায়, ফলে সেইটা প্রক্রিয়ার মধ্যে আছে, থাকবে। একদম 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 ছোট্ট করে 1 মিনিট একটু শেষ প্রশ্নটার একটু উত্তর দিবেন প্লিজ। সেটি হচ্ছে যে আগামীতে তফসিল হয়ে যাচ্ছে, নির্বাচন হয়তো 2 মাসের ভিতরে হয়ে যাবে, ফেব্রুয়ারি 8 থেকে 12 তারিখের ভিতরে নির্বাচনের তারিখ হচ্ছে। তো আমি একটু আপনার কাছে জানতে চাই, নির্বাচনে আপনি সুষ্ঠুভাবে একটি নির্বাচনে ভোট গ্রহণ হওয়া পর্যন্ত সবচেয়ে বড় কোন চ্যালেঞ্জটি দেখেন? লেভেল প্লেইং ফিল্ড এবং সহিংসতা মুক্ত একটা পরিবেশ। যেমন এই যে এখন এই মাত্র খবর হচ্ছে, আমাদের পোস্টার সাঁটাতে গিয়ে আমাদের 3 জন কর্মী ছুরিকাহত হয়েছে নারায়ণগঞ্জে সাইনবোর্ডে এই মাত্র, এবং তারা সন্দেহ করা, মানে যারা বিএনপি পরিচয়ে এই কাজটা করেছে। এই যে ঘটনাগুলো ছোট ছোট করে ঘটবে, এগুলো কিন্তু আমাদের ন্যাশনাল পিকচার জায়গা থেকে দেখলে খুব ছোট ঘটনা, কিন্তু ওই কনস্টিটিউয়েন্সির নেতাকর্মীদের জন্য এটা মারাত্মক ঘটনা। আমার নেতাকর্মীদেরকেও বলা হয়েছে যে তাদেরকে বেঁধে রাখা হবে ইলেকশনের পরে। ফলে এই যে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, একটা সন্ত্রাসী আবহ তৈরি করা হচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ, এবং এইটার ক্ষেত্রে সরকার কিন্তু এখন আমাদেরকে কনফিডেন্সে নিতে পারে নাই।
ওকে, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। ডক্টর মির্জা গালিব, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, প্রশ্নটি কয়েকদিন ধরেই রাজনীতিতে আলোচনা হচ্ছে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটি বলার পরে আরও সেটি বেশি আলোচনায় এসেছে, রাজনীতিতে ধর্মের ব্যবহার। তো ধর্ম নিয়ে রাজনীতি করার অধিকার কি সবার আছে, নাকি কারোই এই অধিকারটি নেই? কি মনে করে জামাত? দেখেন, ধর্ম নিয়ে রাজনীতি করা আর ধর্মভিত্তিক রাজনীতি করা এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। একটা যেমন ধরেন যে জামাত বা অন্যান্য ইসলামিক দলগুলো যখন ধর্মভিত্তিক রাজনীতি করে, তারা ইসলামের যে ইডিওলজি, যে এথিক্যাল সেন্স, সেইটাকে সামনে রাখা, যে আইনি ফ্রেমওয়ার্ক, সেটাকে সামনে রাখা আপনার সমাজ, দেশ এবং রাষ্ট্রকে পরিচালনা করতে চায়। তো এটা তো একটা ইডিওলজি। সকল ইডিওলজি বেসড রাজনীতি যেরকম হইতে পারে, ইসলামের ইডিওলজি বেসড রাজনীতি আপনাকে সেভাবে হইতে পারে। আর আরেকটা হলো, সেটা হলো মানুষের ধর্মীয় আবেগকে আপনি ব্যবহার করবেন। এটা যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এটা সকল রাজনৈতিক দল করে। আপনি আওয়ামী লীগকে দেখেন, শেখ হাসিনাকে বলছে সে কওমি জননী উপাধি দিচ্ছে। আপনি যদি বিএনপিকে দেখেন, দেখবেন যে শাহজালালের মাজার জিয়ারত করে তারা নির্বাচনী প্রোপাগান্ডা ক্যাম্পেইন শুরু করে। তো এটা বাংলাদেশের একটা কমন নর্ম, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তাদের ধর্মীয় অনুভূতিকে আপনার স্যাটিসফাই করে সবাই রাজনীতি করতে চায়। তা আমরা এখানে যদি নর্মের প্রশ্ন তুলি, তাহলে ইলেকশন কমিশন খুব স্পেসিফিকলি বলে দিবে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না। কিন্তু জামাত একটা ধর্মভিত্তিক দল বলে আঙুল তোলা যে সে আসলে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, এটা আসলে যারা বলে তারা হচ্ছে এক ধরনের দলীয় বায়াস থেকে বলে, বাংলাদেশের রাজনৈতিক কালচার প্রপারলি অবজার্ভ করে না, অথবা নিউট্রালি এটাকে অবজার্ভ করার চেষ্টা করে না। আমি এখানে আর দুইটা বিষয় একটু বলতে চাই। একটা হলো যে দেখেন, গত জুলাইয়ের পরে আমরা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তনকে সামনে রেখে একটা স্বপ্ন দেখছি যে বাংলাদেশকে আমরা পরিবর্তন করে দিব। সকল রাজনৈতিক দলেরই উচিত এটাকে মাথায় রেখে নির্বাচনী ক্যাম্পেইন করা এবং তাদের সক্ষমতা জনগণকে দেখানো। যেমন একটু আগে আমরা এখানে আর্গুমেন্ট দেখছি যে লিগালি ধরেন অ্যাটর্নি জেনারেলের পদত্যাগটা হচ্ছে ভ্যালিড কিনা বা প্রয়োজনীয় কিনা। তো এটা লিগাল প্রশ্ন না, এটা হচ্ছে আপনি জনগণের সামনে এক্সাম্পল সেট করবেন যে আমি মোরালি চিন্তা করতেছি যে আমি এখানে না থাকলে ভালো হয়, যেহেতু আমার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে। তো আমরা রাজনীতিতে আসলে এরকম উদাহরণ দেখতে চাই, যেখানে রাজনৈতিক দলগুলো আপনার সামনে এসে মানুষের সামনে তার মোরালিটি এবং তার লিডারশিপ দেওয়ার ক্যাপাসিটির উদাহরণ সামনে একদম শেষ মিনিটে আপনি একটা প্রশ্নের উত্তর একটু দিবেন প্লিজ। সেটি হচ্ছে যে একটু আগে সারোয়ার তুষার বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ। আপনি ওইটা কি বড় চ্যালেঞ্জ মনে করেন কিনা? তাহলে চ্যালেঞ্জ যদি মনে করেন, তাহলে ওভারকামের ওয়ে কি হতে পারে? 30 সেকেন্ড। আমি 100% এগ্রি করি। আপনি দেখেন যে কিছুদিন আগে আমরা দেখছি যে এবি পার্টির আপনার সেক্রেটারি যে ফুয়াদ ভাই, উনি ওনার নির্বাচনী এলাকায়, ব্যারিস্টার ফুয়াদ, উনি ওনার নির্বাচনী এলাকায় হচ্ছে আপনার বিএনপির যারা স্থানীয় লোক তাদের এক ধরনের ভায়োলেন্সের শিকার হয়েছেন। সারোয়ার তুষার আজকে বললো অনেকগুলো জায়গায় এনসিপির লোকেরা এটা শিকার হয়েছে। আমরা দেখছি যে পাবনায় জামাত ইসলামের লোকের আক্রমণের শিকার হয়েছে, বরিশালে হয়েছে। তো এইটা এখন একটা মানে আমরা নির্বাচন যত কাছাকাছি থাকবে, আমি মনে করি দিস ইজ আ ভেরি বিগ চ্যালেঞ্জ। এবং আমি অসীম ভাইয়ের সাথে এগ্রি করি যে নির্বাচন কমিশন, জনপ্রশাসন এবং পুলিশ যাতে এইখানে একটা এক্সাম্পল সেট করে যে এইটা করে কেউ পার পাবে না, যাতে করে অন্যরা ভয় পায়। আমার বোধ হয় যে এইটা আমাদের জন্য অত্যন্ত বড়। যে দেখেন, আমরা ইলেকশন চুরি করে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে কোনো কন্ট্রিবিউশন করতে পারে নাই, বরং সে হারায় গেছে। কাজে বিএনপি অথবা জামাত কেউ যদি মনে করে যে এই নির্বাচনে পাওয়ার প্র্যাকটিস করে ক্ষমতায় আসলে তারা ভালো কিছু করবে, আসলে কিন্তু ভালো কিছু হবে। অনেক 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 ধন্যবাদ ডক্টর মির্জা গালিব আপনাকে। আপনি 20 সেকেন্ড একটু অসীম ভাই আপনার কাছে জানতে চাই, আপনি চ্যালেঞ্জ দেখেন কিনা, বা এটিকে আপনি চ্যালেঞ্জ মনে করলে ওভারকামের উপায় কি? দেখেন, চ্যালেঞ্জ সবসময় থেকে যাবে। আমরা কিন্তু চ্যালেঞ্জের মধ্য দিয়েই কিন্তু মানে স্বাধীনতোত্তর বাংলাদেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে, কিন্তু সেই চ্যালেঞ্জটা কোনো না কোনোভাবে মনে করেন যে কেটে গেছে। কখনো সময় বেশি লেগেছে, কখনো কম লেগেছে, কিন্তু আমরা আশা করব এই যে জুলাই আগস্টের স্পিরিট যারা মনে করেন ছিল আন্দোলনে, আমার তো মনে হয় তারা সবাই মিলে যদি কাজ করতে পারেন, তাহলে কিন্তু যে কোনো চ্যালেঞ্জ উত্তরণ খুব সহজ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, সারোয়ার তুষার এবং ডক্টর মির্জা গালিব, আপনাদের তিনজনকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করব শুধু এতটুকু বলবো, আমরাও চাই খুব দ্রুত নির্বাচন হোক, নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড হোক, এবং এর মধ্য দিয়ে গণতন্ত্র তার টেকসই রূপ লাভ ধারণ করুক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।